হ্যালো স্টুডেন্টস, তো এর আগের ক্লাসে আমরা স্ত্রী জননতন্ত্র নিয়ে টোটাল পার্টটা পড়েছি। তো আজকের ক্লাসে আমরা পড়ব নিষেক। তো ক্লাস 12-এ যারা স্টুডেন্ট আছো তো তোমরা ভিডিওটা ভালো করে দেখতে থাকো। তো আমরা পড়ছি, আজকে আমাদের টপিক হবে ক্লাস 12 থার্ড সেম, এবং তোমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশন এবং আজকের টপিক হচ্ছে তোমাদের নিষেক। ছোটবেলা থেকে তোমরা হয়তো এই কথাটা শুনে আসছো, নিষেক মানে হচ্ছে তোমার ডিম্বাণু আর শুক্রাণুর মিলন, এবং মিলনের ফলে তৈরি হয় আমাদের একটা কোষ যার নাম হচ্ছে জাইগোট। তাহলে নিষেক বলতে আমরা বুঝি শুক্রাণু আর ডিম্বাণুর মিলনকেই আমরা বলি নিষেক। এটাকেই আমরা একদম ডিটেলসে বুঝবো। তাহলে এবার ধাপগুলো দেখো। নিষেকের 1 নাম্বার যে ধাপ সেটা হচ্ছে ইনসেমিনেশন। তো আমি একটা কাজ করি, এইদিকে স্ত্রী জননতন্ত্রের যে ছবিটা সেটা এঁকে রাখি, তাহলে আমাদের সুবিধা হবে পড়াতে। এইদিকে হচ্ছে তোমার ডিম্বাশয় থাকবে, এদিকে একটা ডিম্বাশয়। এইবার ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়াম সেটাকে আমি এভাবে দিচ্ছি, এন্ডোমেট্রিয়াম লাইনিং, এটার সাথে এটা কানেক্টেড। এদিকে এটা দিলাম, এটার সাথে এটা কানেক্টেড। তাহলে আমি যদি এবার এখানে একটু ভালো করে দিতে হবে, এই জায়গাটা, এই ফোলা অংশটাকে আমি একটু ভালো করে দিব। তো এবার গঠনটার, এটা হচ্ছে আমাদের ভ্যাজাইনা বা যোনি, এই জায়গাটার নাম হচ্ছে সার্ভিক্স, আর ভিতরটা হচ্ছে সার্ভাইকাল ক্যানাল। তাহলে এই জায়গাটার নাম কি? সার্ভাইকাল ক্যানাল। এটা হচ্ছে ডিম্বনালীর ইনফান্ডিবুলাম, এটা হচ্ছে ফিমব্রি, এটা হচ্ছে অ্যাম্পুলা, এটা হচ্ছে ইসথমাস, ISTHMUS, আর এটা হচ্ছে আমাদের জরায়ু বা ইউটেরাস, ঠিক আছে। এবার এই যে লাইনিংটা দিয়েছি রেড কালারের, এটা হচ্ছে ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম। তাহলে প্রত্যেক মাসে এটা এন্ডোমেট্রিয়ামটা তৈরি হয়, ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম। আমি মায়োমেট্রিয়াম বা বাকি অংশের ছবি দেইনি। এবার ইনসেমিনেশন মানে কি? ইনসেমিনেশন মানে বীর্য যোনিতে স্থানান্তর। তার মানে যে সিমেন বা বীর্য আছে সেটা ছেলেটা মিলনের সময় কি করবে, সেটাকে ভ্যাজাইনার মধ্যে দিয়ে দিবে, তাই তো? এই ঘটনাটাকেই আমরা বলবো ইনসেমিনেশন। তো শুক্রাণুগুলো দিয়ে দিল, এবং এর বীর্যের মধ্যে কতগুলো শুক্রাণু থাকে? 200 থেকে 300 মিলিয়ন, 200 থেকে প্রায় 300 মিলিয়ন কিন্তু শুক্রাণু থাকে। তো প্রথম ধাপ গেল। 2 নম্বর ধাপ কি? ক্যাপাসিটেশন। এটা কি জিনিস? এইবার তোমাদের একটা জিনিস বলে দিই,
তোমরা আগের ক্লাসে আমি পড়িয়েছি যে 14 দিনের মাথায় এই সেকেন্ডারি উসাইটটা এখান থেকে বের হয়, আর সেটা ফিমব্রি দিয়ে এদিকে যেতে থাকে, অ্যাম্পুলা ইসথেমাস জরায়ুতে আসে। ঠিক আছে, তাহলে 14 দিনের মাথায় আমাদের সেকেন্ডারি উসাইটটা বের হয়। এইবার সেকেন্ডারি যে উসাইটটা আছে তার নিষেক করার ক্ষমতা থাকে ওই 24 থেকে 48 ঘন্টার মতো। তারপর এই সময় মানে ডিম্বাশয় থেকে বের হওয়ার এই সময়ের মধ্যে যদি সে নিষিক্ত না হয়, সেটা কিন্তু আর পরবর্তীতে নিষিক্ত হবে না। এবার এই যে শুক্রাণুগুলো আছে, শুক্রাণুগুলো স্ত্রী জননতন্ত্রের মধ্যে 72 ঘন্টা বেঁচে থাকতে পারে, শুক্রাণুর কথা বলছি, কিন্তু তার নিষেক করার ক্ষমতা 48 ঘন্টা। তাহলে শুক্রাণু নিষেক করার ক্ষমতা কতটা? 48 ঘন্টা। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে। তার মানে এবার কোন সময় ডিম্বাণু রিলিজ হবে সেটা তো সেই ছেলেটা এক্স্যাক্ট ডেটে বলতে পারবে না, যে কারণ পিরিয়ডস তো প্রত্যেক মাসে চেঞ্জ হয়। তার জন্য কি করতে হবে, ওই ডিম্বাণু নিঃসারণ চলাকালীন মানে ওই ডেটটা ক্যালকুলেট করে ওই কাপলকে প্রত্যেক দিন কিন্তু মিলনে অংশগ্রহণ করতে হবে, কারণ কোন সময় ডিম্বাণু বের হবে সেটা কিন্তু জানে না। একটা এক্স্যাক্ট ডেট তারা জানে না, কিন্তু একটা চিহ্ন আছে যে হোয়াইট ডিসচার্জ ভ্যাজাইনা থেকে হতে থাকে, এটা একটা চিহ্ন যে ওই সময় ডিম্বাণু বের হচ্ছে। এবং মেয়েরা একটু ফিলও করতে পারে যে এই সময় আমার ওভুলেশন হচ্ছে। তাহলে দেখো এবার শুক্রাণুগুলো কোথায় গেল? স্ত্রী জননতন্ত্রের মধ্যে গেল। এবার এই স্ত্রী জননতন্ত্রের মধ্যে শুক্রাণুগুলো না নিষেকের জন্য প্রস্তুতি নেয়। শুক্রাণুগুলো আসলো মানেই না যে ডিম্বাণু মানে সেকেন্ডারি উসাইট থেকে পরবর্তীতে ডিম্বাণু তৈরি হয় তার সঙ্গে মিলন হয়ে যাবে, এরকম কিন্তু একদমই না। শুক্রাণুগুলোকে তার জন্য রেডি হতে হয়, ওই রেডি হওয়ার প্রক্রিয়া বলে ক্যাপাসিটেশন। শুক্রাণু গেল, তারা 5 থেকে 6 ঘন্টা স্ত্রী জননতন্ত্রের মধ্যে স্পেন্ড করে, টাইম দেয়, এবং সেখানে কি হয়, তারা এই যে ইসথেমাস বা ডিম্বনালীর কোষের মধ্যে আটকে থাকে তাদের মাথাগুলো দিয়ে, এবং তারা ক্যাপাসিটেশনে অংশগ্রহণ নেয়। ক্যাপাসিটেশনে কি কি হয় বলে দিচ্ছি। এবার মনে করো এটা একটা শুক্রাণুর ছবি। শুক্রাণুর মধ্যে থাকে নিউক্লিয়াস, আর তার সামনে থাকে অ্যাক্রোজোম। এই হচ্ছে অ্যাক্রোজোম। এইবার শুক্রাণুর আমি শুধু এটা হচ্ছে শুক্রাণুর কোষ পর্দা। এবার তুমি যদি শুক্রাণুর কোষ পর্দাটাকে আমি শুধু আঁকি, শুক্রাণুর মনে করো এটা কোষ পর্দাটা, এই কোষ পর্দার মধ্যে প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে। তাহলে এগুলো কি? কোলেস্টেরল। এবার স্ত্রী জননতন্ত্রের মধ্যে কিছু প্রোটিন পাওয়া যায়, যেমন অ্যালবুমিন প্রোটিন। এরা হচ্ছে কোলেস্টেরল গ্রাহক। এটা কোথায় পাওয়া যায়? স্ত্রী জননতন্ত্রের মধ্যে। তো যখনই এই স্ত্রী জননতন্ত্রের মধ্যে শুক্রাণুগুলো যায়, তার কোষ পর্দা থেকে কোলেস্টেরলগুলো কে নিয়ে নেয়? আমাদের, তাহলে এই কোলেস্টেরলগুলো কারা নিয়ে নেয়? অ্যালবুমিন নিয়ে নেয়। যার ফলে কি হয়, শুক্রাণুর পর্দার মধ্যে অনেক গ্রাহক থাকে যা পরবর্তীতে কাজে লাগবে। শুক্রাণুর মধ্যে যে কোষ পর্দার মধ্যে যে বিভিন্ন গ্রাহক প্রোটিনগুলো থাকে, সেগুলো এবার বের হয়, এক্সপোজ হয়। কোলেস্টেরল বের হওয়া না আগে পর্যন্ত তারা ঢেকে ছিল, কোলেস্টেরল বের হয়ে গেল, সেই প্রোটিনগুলো এবার এক্সপোজ হলো। বোঝা গেল? একটা গেল। এছাড়াও যখনই আমাদের এই কোলেস্টেরল এখান থেকে বের হয়ে যায়, কিছু শুক্রাণুর কোষ পর্দার মধ্যে কিছু পরিবর্তন ঘটে। যেমন একটা আয়ন, সেটার নাম হচ্ছে বাইকার্বনেট। বাইকার্বনেট আয়ন শুক্রাণুর ভিতরে ঢোকে, ঠিক আছে, বাইরের থেকে। আর একটা পর্দা, সেটা পর্দার নাম কি বলে দিচ্ছি, পটাশিয়াম আয়ন, K+। এই পটাশিয়াম আয়ন আবার বের হয়ে যায়, আরো পরিবর্তন ঘটে। আরেকটা আমাদের আয়ন আছে যার নাম হচ্ছে ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম আবার ভেতরে ঢোকে, Ca2+ আবার ভেতরে ঢোকে।
তাহলে কোলেস্টেরল বের হওয়ার পর এই সমস্ত ঘটনাগুলো দেখা যাবে। এইবার দেখো কি হচ্ছে, এই জায়গায় একটা কোষ পর্দার মধ্যে একটা প্রোটিন থাকে যার নাম হচ্ছে এসি। এসি মানে কি? অ্যাডিনাইল সাইক্লেস। এই উৎসেচকটা কি করে বলতো? এই ক্যালসিয়াম আর বাইকার্বনেটের সহায়তায়, মানে এসি কে সক্রিয় করে এই দুইজন, যার ফলে এসি কি করে এটিপি থেকে সাইক্লিক এএমপি তৈরি করে, আর সাইক্লিক এএমপি আরেকটা প্রোটিনকে সক্রিয় করে, পিকে মানে প্রোটিন কাইনেস এ কে সক্রিয় করে, যা আবার অন্যান্য প্রোটিনকে সক্রিয় করে। ঠিক আছে? এই যে ক্যালসিয়াম এই আরেকজনকে সক্রিয় করে, ডাইনিন নামে একটা প্রোটিন আছে, যা শুক্রাণুর যে এক্সোনিম, তোমরা ক্লাস 11-এর যে মাইক্রোটিবিউল ছিল সেখানে গিয়ে একবার দেখবে, বা সেন্ট্রিওল তোমরা যদি দেখো ওখানে একবার গিয়ে দেখবে যে শুক্রাণুর যে এক্সোনিম লেজের মধ্যে যে মাইক্রোফিলামেন্ট থাকে তার মধ্যে দুটো টিবিউল থাকে প্রোটোফিলামেন্ট, একটা এ টিবিউল আর একটা বি টিবিউল। এ টিবিউলের সঙ্গে একটা প্রোটিন যুক্ত থাকে যার নাম হচ্ছে ডাইনিন। এটা শুক্রাণুকে মানে সুইং করতে সাহায্য করে। আর ডাইনিন যখন সক্রিয় হবে এ কি করবে? শুক্রাণুর কি লেজের বিটিং বৃদ্ধি করে। এইবার শুক্রাণুটা সুইং করে করে আমাদের এই অ্যাম্পুলার দিকে যাবে। এই ঘটনাগুলো যদি না হয়, এই প্রোটিনগুলো যদি সক্রিয় না হয়, এই কোষপর্দা থেকে যদি এই প্রোটিনগুলো গ্রাহকগুলো এক্সপোজ না হয়, বা ডাইনিন যদি সক্রিয় না হয়, তাহলে কিন্তু সেই শুক্রাণু নিষেক করার ক্ষমতায় থাকবে না। বোঝা গেল? তাহলে এই ঘটনাগুলো কোথায় হয়? ক্যাপাসিটেশনের সময়। এই 5 থেকে যে 6 ঘন্টা স্পেন্ড করছে এই সময় হয়। যদি ক্যাপাসিটেশন না হয় সেই শুক্রাণু নিষিক্ত করতে পারবে না ডিম্বাণুকে। ঠিক আছে? এছাড়া শুক্রাণুর পর্দা থেকে অতিরিক্ত প্রোটিন এবং শর্করা, যেগুলো কোনো কাজে লাগে না, অপ্রয়োজনীয়, সেগুলো বের হয়ে যায়, যার ফলে শুক্রাণুটা আরো একটু হালকা হয়। তাহলে এই সমস্ত ঘটনা কখন ঘটবে? ক্যাপাসিটেশন চলাকালীন। এরপরের ধাপ হচ্ছে আমাদের 3 নম্বর ধাপ কি? অ্যাক্রোজোম বিক্রিয়া। তাহলে আমি এবার এই ছবিটা মুছে দিব, তোমরা যাদের যাদের ফটো তুলে নেওয়ার ইচ্ছা আছে তোমরা তুলে নিতে পারো। এবার মনে করো এই সেকেন্ডারি উসাইটটা এই পজিশনে চলে আসছে এখানে, আর শুক্রাণুটাও আমাদের অ্যাম্পুলাতে চলে আসে, অ্যাম্পুলাতে। তাহলে আমাদের কি হচ্ছে? নিষেক হচ্ছে আস্তে আস্তে। এবার দেখো আমরা আসছি, অ্যাক্রোজোম বিক্রিয়াটা কি জিনিস আগে দেখি। অ্যাক্রোজোম বিক্রিয়া, এবার এক সেকেন্ড তোমাদের বইয়ের মধ্যে একটু আসি আগে। তোমাদের বই কোথায় গেল? তার আগে আরেকটা ধাপ লেখা আছে, যে কন্ট্যাক্ট অফ ওভাম অ্যান্ড স্পার্ম। তাহলে এই যে কন্ট্যাক্ট হলো এখানে, তাহলে এটা আগে লিখি আগে, আমি ভাবলাম পরে লিখবো। তাহলে 3 নম্বর পয়েন্ট কি? কন্ট্যাক্ট অফ স্পার্ম উইথ সেকেন্ডারি উসাইট। ওভাম বললে ঠিক হবে না, উইথ সেকেন্ডারি উসাইট। ঠিক আছে? তাহলে আমাদের কন্ট্যাক্ট হয়ে গেল। 4 নম্বর ধাপ হচ্ছে অ্যাক্রোজোম বিক্রিয়া। অ্যাক্রোজোম বিক্রিয়া এটা কি জিনিস? আমি আগেও বলেছি যে
এবার আমি একটা পরিণত সেকেন্ডারি উসাইটের ছবি আঁকবো। তাহলে মনে করে আমি ছবিটা আঁকছি, এরকম দেখতে হয়, বারবার ছবি আঁকতে হয়। প্রথমটা আমি ছোটই করছি। এটা হচ্ছে কোষ পর্দা ডিম্বাণুর, মানে সেকেন্ডারি উসাইটের কোষ পর্দা। তার বাইরের দিকে থাকে জোনা পেলুসিডা, জোনা পেলুসিডা। তার বাইরে থাকে করোনা রেডিয়াটা। এগুলো করোনা রেডিয়াটার কোষগুলো একটু এরকম লম্বা লম্বা হয়। তাহলে এগুলো হচ্ছে আমাদের কি করোনা রেডিয়াটা। এই সাদা অংশটা হচ্ছে আমাদের ধাত্র, যার মধ্যে হায়ালুরোনিক অ্যাসিড থাকে। আর এই ফাঁকা স্থানটার নাম হচ্ছে পেরিভাইটেলাইন স্পেস। ঠিক আছে? আর এটা হচ্ছে সেকেন্ডারি ওসাইটটার নিউক্লিয়াসটা। আশা করি বোঝা গেল। এইবার তাহলে শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে সাক্ষাৎ হয়ে গেছে, মানে এই পজিশনে আছে ব্যাপারটা, তাই তো? তার মধ্যে শুক্রাণুর এটা মনে করো নিউক্লিয়াসটা, আর তার বাইরের দিকে আছে আমাদের অ্যাক্রোজোমটা। এইবার এই যে শুক্রাণুর যে অ্যাক্রোজোমটা, তার মধ্যে বিভিন্ন উৎসেচক থাকে। যেমন এক নাম্বার হচ্ছে হায়ালুরোনিডেস, দুই নাম্বার হচ্ছে করোনা রেডিয়াটা পেনিট্রেটিং এনজাইম, তিন নাম্বার হচ্ছে জোনা লাইসিন। হায়ালুরোনিডেস কি করে? ওই যে ধাত্রকে নষ্ট করে, ধাত্রটা কি দিয়ে তৈরি? হায়ালুরোনিক অ্যাসিড। ওই ধাত্রটাকে কে ভাঙবে? হায়ালুরোনিডেস। করোনা পেনিট্রেটিং এনজাইম কাকে ধ্বংস করবে? করোনা রেডিয়াটা যে কোষগুলো আছে তাকে ধ্বংস করে। জোনা লাইসিন কাকে ধ্বংস করবে? জোনা পেলুসিডাকে ধ্বংস করবে। ঠিক আছে? এই তিনটা উৎসেচক আমাদের পাওয়া যায়। এইবার যখনই এই কন্ট্যাক্টে আসে, এই যে কন্ট্যাক্ট অফ স্পার্ম উইথ সেকেন্ডারি ওসাইট, তখন কি হয় বলতো? এই অ্যাক্রোজোমটা আর শুক্রাণুর পর্দাটা একটু ফেটে যায়, যার ফলে কি হচ্ছে? এর মধ্যে থাকা যে উৎসেচকগুলো সেগুলো বের হয়ে আসছে, যার ফলে এই জায়গাটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। এবং তুমি দেখতে পাবে কিছুক্ষণ পরে এই অ্যাক্রোজোমের সমস্ত কন্টেন্ট কিন্তু এই কি করবে? আমাদের এই অংশগুলোকে নষ্ট করে দিয়ে, মানে জোনা পেলুসিডাকে নষ্ট করবে। যার ফলে কি হলো? এই নিউক্লিয়াসটা যাওয়ার জন্য যে রাস্তাটা সেটা তৈরি হয়ে গেল। এই নিউক্লিয়াসটা আস্তে আস্তে কোথায় যাবে? আমাদের যে সেকেন্ডারি ওসাইট তার ভিতরে চলে যাবে। তাহলে এটা হচ্ছে শুক্রাণু নিউক্লিয়াস, ভিতরে চলে গেল। কোষ পর্দা কিন্তু নিজেকে খুব সহজেই রিপেয়ার করতে পারে। বোঝা গেল? তাহলে এই উৎসেচকগুলোর কাজ হচ্ছে জায়গাটা তৈরি করা যাতে ও যেতে পারে। এইবার শুক্রাণুর নিউক্লিয়াসটা আসে নাই, এই অবস্থায় আমি কি বললাম? শুক্রাণুর নিউক্লিয়াসটা আসে নাই। এই যে দেখো, যখনই এই নিউক্লিয়াসটা
শুক্রাণুর কোষ পর্দার সঙ্গে মানে সেকেন্ডারি উসাইটের কোষ পর্দাকে টাচ করে, তখনই আমাদের এই সেকেন্ডারি উসাইট, এটা কি টোটালটা, সেকেন্ডারি উসাইট, যে এর আগে মিওসিস, যে আগে মিওসিস 2 এর মেটাফেজ 2 তে অ্যারেস্ট ছিল, সেটা এবার কি করবে, তার মিওসিস 2টা কমপ্লিট করবে, মানে অ্যানাফেজ 2, তারপর টেলোফেজ 2, তারপর কি করবে, সাইটোকাইনেসিস 2 করবে, যার ফলে আমাদের তৈরি হবে একটা পোলার বডি এবং একটা ওভাম। বোঝা গেল? তাহলে পোলার বডিটা দেখতে পাবে এই যে এখানে, আর বাকি এই টোটালটা হচ্ছে তোমার ওভাম। এইবার আমরা এটাকে বলতে পারি ডিম্বাণু বা ওভাম। তাহলে সেকেন্ডারি উসাইটটা তার মিওসিস 2 কখন কমপ্লিট করে, যখন শুক্রাণুর নিউক্লিয়াসটা মানে সেকেন্ডারি উসাইটের কোষ পর্দার সঙ্গে লাগে, যার ফলে বিভিন্ন প্রোটিন যেমন সেকুরিন, তারপর হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, এই প্রোটিনগুলো ধ্বংস হয়, যার ফলে আমাদের অ্যানাফেজ 2 হবে, অ্যানাফেজের পর টেলোফেজ 2 হবে, সাইটোকাইনেসিস হবে এবং একটা পোলার বডি তৈরি হবে। এই যে পোলার বডি এবং ওভামটা, এই টোটালটাই হচ্ছে ওভামটা থেকে যাবে এখানে। বুঝা গেল? মেইনলি এই যে পোলার বডিটা সেটা এই পেরিভেটালাইন স্পেসে গিয়ে থেকে যায়। ঠিক আছে? এইবার তাহলে নিউক্লিয়াসটা এবার আস্তে আস্তে কোথায় চলে যাবে, নিউক্লিয়াসটা এবার এই ওভামের যে সাইটোপ্লাজম সেখানে চলে যাবে। আমি দিয়ে দিই, তাহলে এটা একটা আমাদের নিউক্লিয়াস। তাহলে অ্যাক্রোসোম বিক্রিয়া আমাদের হয়ে গেল। আমি এবার এটাকে মুছে দিচ্ছি, আমাদের এটা দরকার নেই আর। এরপরে ধাপটা কি আছে, তাহলে তোমাদের বইয়ে দেখো শুক্রাণু ডিম্বাণু সাক্ষাৎ হয়ে গেল, অ্যাক্রোসোম বিক্রিয়া হয়ে গেল, এবার হচ্ছে কর্টিক্যাল বিক্রিয়া করব আমরা। তার আগে আরেকটা ধাপ করব আমরা, ফার্স্ট ব্লক টু পলিস্পার্মি। যখনই একটা শুক্রাণুর নিউক্লিয়াস কোথায় প্রবেশ করে, এই ওভামের মধ্যে প্রবেশ করে, শুক্রাণুর যে কোষ পর্দাটা তার যে পোলারিটি থাকে সেটা হচ্ছে নেগেটিভ চার্জ থাকে নর্মাল অবস্থায়, কিন্তু যখনই নিউক্লিয়াসটা প্রবেশ করে গেল এটা পজিটিভ হয়ে যায়, পজিটিভ চার্জের হয়ে যায়। ক্যালসিয়াম প্রবেশ করিয়ে এই পজিটিভ চার্জটা করে। ঠিক আছে? তাহলে নেগেটিভ থেকে কি হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে পজিটিভ। যদি এই পজিটিভ চার্জটা থাকে তাহলে পরবর্তীতে কোনো শুক্রাণু তার নিউক্লিয়াসটাকে কোষ পর্দা ভেদ করে পাঠাতে পারে না। বুঝা গেল? তার মানে কি, দ্বিতীয় কোনো শুক্রাণু প্রবেশ করতে পারবে না। এই ঘটনাটাকেই বলে পলিস্পার্মি প্রিভেন্ট করা, বাধা দেওয়া। ফার্স্ট ব্লক, এই প্রক্রিয়াটা খুবই দ্রুত হয়, কয়েক সেকেন্ড মিলি সেকেন্ডের মধ্যে হয়, তার জন্য এই প্রক্রিয়াটাকে বলে ফার্স্ট ব্লক টু পলিস্পার্মি। খুবই দ্রুত হয়, তার জন্য এটাকে বলে ফার্স্ট ব্লক টু পলিস্পার্মি। ব্লক করছে মানে বাধা দিচ্ছে, কিন্তু এটা খুব একটা ভালো টেকনিক না। কিছুক্ষণ পরে তুমি দেখবে ক্যালসিয়াম চ্যানেলগুলো আবার বন্ধ হয়ে যায় এবং শুক্রাণুর পর্দাটা আবার নেগেটিভ চার্জ হয়ে যায়। নেগেটিভ চার্জ হয়ে যাওয়া মানে যে কোনো আরো শুক্রাণু যুক্ত ভিতরে তার নিউক্লিয়াস দিতে পারে, সেটা করলে তো সমস্যা হবে, ক্রোমোজোম সংখ্যা চেঞ্জ হয়ে যেতে পারে এই নিষেকের পর জাইগোটে। তার জন্য আমাদের আরেকটা টেকনিক ফলো করা হয়, সেটা হচ্ছে কর্টিক্যাল বিক্রিয়া। কর্টিক্যাল বিক্রিয়া যেটা কিসে সাহায্য করে, এটাকে বলে স্লো ব্লক টু পলিস্পার্মি। এবার একটা জিনিস মনে রাখবে, ইনসেমিনেশনের মধ্যে যে বীর্য থাকে সেটার মধ্যে কিন্তু মিলিয়ন দিয়ে শুক্রাণু থাকে। স্ত্রী জননতন্ত্র, ইউটেরাস, ডিম্বনালী, অ্যাম্পুলাতে
পৌঁছায় কেবলমাত্র কয়েক হাজার শুক্রাণু মাত্র, বেশিরভাগই মারা যায়। এখানকার যে বিভিন্ন ফ্যাগোসাইটিক কোষ তারা শুক্রাণুকে খেয়ে নষ্ট করে দেয়। এইবার আমার একটা প্রশ্ন, যে শুক্রাণুটা অ্যাম্পুলার দিকেই কেন যায়? এটা হতেই পারে অনেকের। মনে রাখবে, অ্যাম্পুলার মধ্যে রক্তবাহ থাকে বাকি ডিম্বনালীর অংশের তুলনায় বেশি, যার ফলে কি হয়, রক্তের তো আমাদের হিট মানে বডি গরম করতে সাহায্য করে। যেখানে রক্তবাহ বেশি সেখানে সেই জায়গাটা একটু বেশি গরম। কোথাও যদি পড়ে যাও, হঠাৎ করে দেখবে কাটা যায়, ওই জায়গাটা লাল হয়ে যায় এবং দেখবে জায়গাটা কম্পারেটিভলি আলাদা জায়গা থেকে বেশি গরম, কারণ রক্ত সঞ্চারণ বেশি হচ্ছে। এই অ্যাম্পুলার মধ্যে 2°C একটু বেশি থাকে বাকি অংশের তুলনায়, এবং শুক্রাণু খুব ভালো এই টেম্পারেচারটাকে সেন্স করতে পারে। শুক্রাণু কোন দিকে যাবে, ওই 2° যে বেশি ওই দিকে যাবে, তার ও অ্যাম্পুলার দিকে গিয়ে অপেক্ষা করে, এবং ডিম্বাণু মানে সেকেন্ডারি উসাইটটাও এদিক দিয়ে আসতে থাকে। ডিম্বাণু কিন্তু কোনো রকম টেম্পারেচার সেন্সিটিভ ওরকম, শুক্রাণু এসে এখানে অপেক্ষায় থাকে ডিম্বাণু কখন আসবে। তার জন্যই বলছি ওই সময়টা কন্টিনিউয়াসলি মিলন করা উচিত যদি বাচ্চা লাগে। তাহলে এইদিকে সেকেন্ডারি উসাইটটা যাচ্ছে আর শুক্রাণু ওকে ধরে ফেলছে, ওখানে গিয়ে আমাদের নিষেকটা হয় অ্যাম্পুলাতে। এছাড়াও আমাদের এই যে করোনা রেডিয়াটা সেলগুলো কিছু কেমিক্যাল রিলিজ করে যা শুক্রাণুকে অ্যাট্রাক্ট করে, যে শুক্রাণু আমার ডিম্বাণু এদিকে আছে, তুমি একটু আসো। বোঝা গেল? তাহলে দুটো জিনিস শুক্রাণুকে অ্যাম্পুলার দিকে নিয়ে যায়, একটা হচ্ছে করোনা রেডিয়াটা থেকে বের হওয়া কেমিক্যাল অ্যাট্রাক্ট্যান্ট, আর একটা হচ্ছে টেম্পারেচার, অ্যাম্পুলার টেম্পারেচার বেশি থাকে। বোঝা গেল? এবার আমরা এখানে কি পড়ছিলাম, কর্টিক্যাল বিক্রিয়া। শুক্রাণুর যে কোষ পর্দাটা, তার ভেতরে কিছু গ্র্যানিউল থাকে, এগুলোকে বলে কর্টিক্যাল গ্র্যানিউল। তাহলে এই এরকম করে থাকে কর্টিক্যাল গ্র্যানিউল, এইগুলা। এই কর্টিক্যাল গ্র্যানিউলের ভিতরে থাকে মিউকোপলিস্যাকারাইড। তাহলে এগুলো কি, কর্টিক্যাল গ্র্যানিউল, যার ভিতরে কি থাকে, মিউকোপলিস্যাকারাইড প্লাস প্রোটিন। মিউকোপলিস্যাকারাইড মানে হচ্ছে গ্লাইকোপ্রোটিন, শর্করা এবং তার সাথে প্রোটিন। এবং যখনই আমাদের শুক্রাণুর নিউক্লিয়াসটা ভিতরে প্রবেশ করে, ফার্স্ট ব্লক টু পলিস্পার্মিত হয়, তার সাথে সাথে আমাদের এখানে ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়, এবং যার এই ক্যালসিয়াম চ্যানেলের প্রভাবে এই কর্টিক্যাল যে গ্র্যানুলগুলো সেগুলো কোষ পর্দায় এসে ধাক্কা খাবে, যেগুলো আগে ভিতরের দিকে ছিল কোষ পর্দায় এসে ধাক্কা খাবে, এবং তাদের যে কন্টেন্ট সেগুলো এই যে পেরিভ্যাটালাইন স্পেস সেখানে দিয়ে দিবে, এখানে দিয়ে দিল, যার ফলে এই ফাঁকা জায়গাটা এবার শর্করা দিয়ে ভর্তি হয়ে গেল। এই জায়গাটাকে আমরা এবার বলবো নিষেক পর্দা। নিষেক পর্দা। এই স্তরটা পার করে কোনো শুক্রাণু যেতে পারে না, এর জন্য এটাকে বলছি নিষেক পর্দা। স্লো ব্লক টু পলিস্পার্মি, মানে এটা এই প্রক্রিয়াটা একটু ধীরে হবে কার তুলনায়, ফার্স্ট ব্লক টু পলিস্পার্মি, কিন্তু এটা ভালো। 100% গ্যারান্টি না যে দ্বিতীয় কোনো শুক্রাণু প্রবেশ করতে পারে না, আমি পরের ক্লাসে যখন পড়াবো তখন আমি বলবো সেটা, কিন্তু এই নিষেক পর্দার প্রভাবে আর দ্বিতীয় শুক্রাণু প্রবেশ করতে পারে না। বুঝা গেল? তাহলে তোমাদের বইয়ের এই কর্টিক্যাল বিক্রিয়াটা পড়ানো হয়ে গেল। এইবার কি হবে, শুক্রাণু ও ডিম্বাণু নিউক্লিয়াসের মিলন, ইউনিয়ন অফ, এরপরে লাস্ট ধাপ আমাদের কি, ইউনিয়ন অফ নিউক্লিয়াস অফ ওভাম অ্যান্ড স্পার্ম। এবার দুজন নিউক্লিয়াস আছে ঠিকই, তারা কিন্তু এখনো মিলে যায়নি, বিষয়টা দেখো। এবার তারা মিলবে, কিভাবে মিলবে, এই নিউক্লিয়াসটা আর এই নিউক্লিয়াসটা দুজনেই সুন্দরভাবে মিলে যাবে, এবং শুক্রাণু মনে রাখবে কেবলমাত্র নিউক্লিয়াস আর একটা
সেন্ট্রিওল নিয়ে আসে। তাহলে এটা কি সেন্ট্রিওল। এই সেন্ট্রিওলটা বেমতন্তু তৈরি করে এবং এটা বিভাজিত হয়ে দুইটা সেন্ট্রিওল তৈরি করে এবং তারা বেমতন্তু তৈরি করে এবং ক্রোমোজোম যেগুলো আছে ক্রোমোজোমগুলোর সঙ্গে সুন্দরভাবে তারা অ্যারেঞ্জ করতে থাকে। ঠিক আছে, তাহলে শুক্রাণু আর ডিম্বাণু নিউক্লিয়াসের মিলন হয়ে গেল। মানে আমাদের এই মানে মিলন হওয়ার আগে একটা জিনিস বলে দিই, মিলন হওয়ার আগে এদেরকে বলবো দুইটাই তো নিউক্লিয়াস, ছেলেরটাকে বলবো মেল প্রো নিউক্লিয়াস মিলন হওয়ার আগে, মেয়েটাকে বলবো ফিমেল প্রো নিউক্লিয়াস মিলনের পূর্বে। এইবার এরা পরস্পর মিলন হয়ে গেল। এই শুক্রাণু ও ডিম্বাণু নিউক্লিয়াসের মিলন হওয়াকে বলা হয় অ্যাম্ফিমিক্সিস বা ক্যারিওগামি। অ্যাপোমিক্সিস না, পুষ্প উদ্ভিদের যৌন জনন চ্যাপ্টারে তোমরা পড়েছো অ্যাপোমিক্সিস মানে হচ্ছে নিষেক ছাড়া বীজহীন ফল উৎপাদন, আর এটা হচ্ছে দুটো নিউক্লিয়াসের মিলন কি বলা হয় অ্যাপোমিক্সিস। তাহলে শুক্রাণু ডিম্বাণু নিউক্লিয়াসের মিলন হয়ে গেল। এইবার আমরা এই কোষটাকে বলবো জাইগোট এবং এর পরবর্তীতে তোমরা দেখবে এই করোনা রেডিয়াটা বলো এগুলো সব আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। এই লিস্টে সব নষ্ট হয়ে যায়, আমাদের বাকি থাকে কেবলমাত্র এই পোলার বডিটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। বাকি থাকবে আমাদের কে এটাকে আমরা এবার বলবো জাইগোট। কোষটার নিউক্লিয়াসটা এটা নিউক্লিয়াস, সেটা থাকে কেমন 2n, আর তার বাইরের দিকে জোনা পেলুসিডাটা থাকে। এটা কি আমাদের জোনা পেলুসিডা, আর নিষেক পর্দাটা এখানে আছে। জোনা পেলুসিডাটা 7 দিনের মাথায় গিয়ে নষ্ট হয়। তাহলে এই হচ্ছে তোমাদের নিষেক। এর পরের ক্লাসে আমি শেখাবো কিভাবে ভ্রূণটা পরিস্ফুরণ হচ্ছে সেটা সম্বন্ধে জানাবো। ঠিক আছে, তো ক্লাসটা দেখার জন্য থ্যাংক ইউ। বই পড়বে তোমরা অবশ্যই, এই পর্যন্ত তোমাদের আমি পড়িয়ে দিলাম। পরের ক্লাসে আমরা ভ্রূণ গঠন সম্বন্ধে পড়বো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ক্লাস 12-এ যারা স্টুডেন্ট আছো আশা করি অনেকটাই উপকার হবে। থ্যাংক ইউ।